প্রথম থেকে না? বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সকল সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজির প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। ফেসবুক লাইভ ক্লাসে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রকৌশলী মোহাম্মদ বাবুর আলী, ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান, ইলেকট্রিক্যাল, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। ফেসবুক লাইভ ক্লাসের মাধ্যমে ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল টেকনোলজির ছাত্রছাত্রীদের পাঠদানের সুযোগ প্রদানের জন্য মহান আল্লাহকে জানাই অশেষ অশেষ শুকরিয়া। আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সম্মানিত অধ্যক্ষ সহ কারিগরি শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং A2 এর সকল সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দের প্রতি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার পাঠদানের সাবজেক্টের নাম ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার অন, সংক্ষেপে TD1, সাবজেক্ট কোড 66763, সহায়ক বই প্রিন্সিপাল অফ পাওয়ার সিস্টেম, DK মেহতা অ্যান্ড রোহিত মেহতা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত লাইভ ক্লাসে পাঠ পরিচিতি ছিল চ্যাপ্টার 8 থেকে। নাম্বার 1 ছিল সাসপেনশন ইনসুলেটরের বিভিন্ন ডিস্ক বা ইউনিটের আড়াইতে ভোল্টেজ ডিস্ট্রিবিউশন বা বিভাজন সম্পর্কে বিস্তারিত আলোচনা। নাম্বার 2, 3 ইউনিট বিশিষ্ট একটি স্ট্রিং এর প্রতি ইউনিটের ভোল্টেজ বিভাজনের সূত্র প্রতিপাদন। নাম্বার 3 ছিল 4 ইউনিট বিশিষ্ট একটি স্ট্রিং এর প্রতি ইউনিটের ভোল্টেজ বিভাজনের সূত্র প্রতিপাদন। নাম্বার 4 ছিল স্ট্রিং এর প্রতি ইউনিটের ভোল্টেজ বিভাজন এবং স্ট্রিং দক্ষতা সম্পর্কিত সমস্যাবলীর সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের 23তম লাইভ ক্লাসে আমরা চ্যাপ্টার 1 এবং 2 থেকে কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও ব্যাখ্যা করব। অর্থাৎ আজকের লাইভ ক্লাসের পাঠ পরিচিতি। চ্যাপ্টার 1.7 থেকে থাকবে বিভিন্ন প্রকার ওভারহেড সিস্টেমের পরিবাহী কপারের সাশ্রয়ের তুলনা। চ্যাপ্টার 1.8 ওভারহেড সিস্টেমের সাথে আন্ডারগ্রাউন্ড সিস্টেমের পরিবাহী কপারের সাশ্রয়ের তুলনা। চ্যাপ্টার 2.7 স্ট্যাটিক ক্যাপাসিটরের সাহায্যে পাওয়ার ফ্যাক্টরের মান উন্নতকরণে ক্যাপাসিটরের মান নির্ণয়করণ। চ্যাপ্টার 2.9 স্ট্যাটিক ক্যাপাসিটরের সাহায্যে 3 ফেজ লোডের পাওয়ার ফ্যাক্টরের মান উন্নতকরণ সম্পর্কিত সমস্যার সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিপূর্বে আমরা চ্যাপ্টার 1 এবং 2 থেকে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা আরো বিস্তারিত আলোচনা করব এবং কিছু নতুন যোগ করব। আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। প্রথমে আমরা আলোচনা করব বিভিন্ন পদ্ধতির পরিবাহী পদার্থের আয়তন তুলনা করার ক্ষেত্রে বিবেচ্য বিষয় নিয়ে। কি কি বিষয় আমাদের বিবেচ্য করতে হবে, এগুলো আগে ক্লিয়ার হতে হবে। 1 নম্বর পয়েন্ট থাকবে, বিবেচনা করার বিষয় হচ্ছে প্রত্যেক সিস্টেমের পরিবহনকৃত পাওয়ার সমান বিবেচনা করতে হবে। অর্থাৎ আমরা যখন তুলনা করব তখন উভয় সিস্টেমের পাওয়ার সমান ধরব। প্রত্যেক সিস্টেমের ট্রান্সমিশন লাইনের দূরত্ব সমান বিবেচনা করতে হবে। অর্থাৎ সিস্টেম দ্বয়ের দূরত্ব সেম ধরতে হবে। প্রত্যেক সিস্টেমের পাওয়ার অপচয় সমান বিবেচনা করতে হবে। অর্থাৎ দক্ষতা সমান হবে, পাওয়ার লস সমান ধরতে হবে। ওভারহেড সিস্টেমের ক্ষেত্রে সমান সর্বোচ্চ ভোল্টেজ পরিবাহী আর্থের মধ্যে, অর্থাৎ কন্ডাক্টর টু আর্থ বিবেচনা করতে হবে। যদি ওভারহেড সিস্টেম হয় তাহলে ম্যাক্সিমাম ভোল্টেজ আমাদের ভোল্টেজ পরিবাহী ও আর্থের মধ্যে বিবেচনা করতে হবে। আন্ডারগ্রাউন্ড সিস্টেমের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভোল্টেজ দুই পরিবাহীর মধ্যে বিবেচনা করতে হবে। অর্থাৎ কন্ডাক্টর টু কন্ডাক্টর বিবেচনা করতে হবে। ওভারহেড, অনেক সময় প্রশ্নে ওভারহেড এবং আন্ডারগ্রাউন্ড সিস্টেম কিছু উল্লেখ না থাকলে সমান সর্বোচ্চ ভোল্টেজ বিবেচনার জন্য যে শর্ত থাকবে তা বিবেচনা করতে হবে। নিউট্রাল ওয়্যারের সাইজ সাধারণত আউটার কন্ডাক্টর বা ফেজ তারের অর্ধেক বা 50% বিবেচনা করতে হবে। তাহলে আমাদের যখন তুলনা করব এইসব বিষয় বিবেচনা করেই তুলনা করতে হবে। এখন আমরা একটা তুলনা দেখব। সমদূরত্বে, সমদক্ষতায়, সমপাওয়ার প্রেরণের ক্ষেত্রে দেখাও যে ডিসি 3 তার পদ্ধতিতে তামার আয়তন ডিসি 2 তার পদ্ধতিতে তামার আয়তনের এত গুণ। এখন আমাদের সিস্টেম আছে একটা হচ্ছে ডিসি 3 তার পদ্ধতি
আর ডিসি দুই তার পদ্ধতি, কিন্তু কন্ডিশন থাকবে উভয় ক্ষেত্রে পরিবাহী ও ভূমির মধ্যে সর্বোচ্চ ভোল্টেজ বিবেচনা করতে হবে। এই কন্ডিশন আমাদের কম্পেয়ার করতে হবে। প্রথম আমরা ডিসি থ্রি ওয়ার সিস্টেম আসি। এটা ডিসি থ্রি ওয়ার সিস্টেম। এখানে তিনটা, উপরটা পজিটিভ, এটা নেগেটিভ, মাঝখানে নিউট্রাল, এটা আর্থিং থাকে, এটাই ভূমি। মাঝখানে এটা আর্থিং বা ভূমি। তাহলে ভোল্টেজ বলছে পরিবাহী ও ভূমির মধ্যে, অর্থাৎ পজিটিভ টু নিউট্রাল ভিএম অথবা নেগেটিভ টু নিউট্রাল ভিএম কাজ করবে। তাহলে আউটারের ভোল্টেজ অর্থাৎ পজিটিভ টু নেগেটিভ ভোল্টেজ হবে টোয়াইস ভিএম। এটা আমার চিত্র ক্লিয়ার হতে হবে। এটা আমি ধরছি ভিএম পরিবাহী ভূমির মধ্যে সর্বোচ্চ ভোল্টেজ, পি প্রেরিত পাওয়ার, আর হচ্ছে প্রতিটি তারের রোধ, আই1 লাইন কারেন্ট। তাহলে আই1 যখন বের করবো তখন পি বাই এই ভোল্টেজটা পারবে, দুইটা আউটারের ভোল্টেজ, এটা টোয়াইস ভিএম। এখন ডিসি, সুতরাং আই সমান পি বাই ভি সূত্রে আমরা আসি, আই সমান পি বাই টোয়াইস ভিএম। এখানে কোনো পাওয়ার ফ্যাক্টর থাকবে না। এটা কারেন্ট আয়ন আসলো। এখন লাইনের পাওয়ার লস হবে 2 আয়ন স্কয়ার আর অন। ব্যালেন্স সিস্টেমে নিউট্রাল তারের পাওয়ার লস নাই, তাহলে আমাদের পাওয়ার লস হবে পজিটিভ এবং নেগেটিভে। তাহলে 2 আয়নের মান বসালাম, স্কয়ার আর অন বসানোর পরে আমরা পাই পি স্কয়ার আর অন বাই টোয়াইস ভিএম স্কয়ার। অর্থাৎ সিস্টেম দ্বারা আমাদের পাওয়ার লস বের করতে হবে। তাহলে আমরা প্রথমে ডিসি থ্রি ওয়ার সিস্টেম পাওয়ার লস বের করলাম, পরবর্তীতে আমরা ডিসি টু ওয়ার সিস্টেমের পাওয়ার লস বের করবো। আমরা এখানে ডিসি টু ওয়ার সিস্টেম আঁকছি, দুটো তার, এটা পজিটিভ নেগেটিভ, এটা আর্থিং থাকবে, এটাই ভোল্টেজ ভিএম থাকবে, সর্বোচ্চ ভোল্টেজ কাজ করবে। এই কারেন্ট আই2, এটা লিখছি আমরা আই2 সমান পি বাই ভিএম। তাহলে লাইনে পাওয়ার লস হবে 2 আই2 স্কয়ার আর2। এখানে আর2 মান বসালাম, স্কয়ার করার পরে পাই 2 পি স্কয়ার আর2 বাই ভিএম স্কয়ার। এইটা হচ্ছে ডিসি টু ওয়ার সিস্টেমের পাওয়ার লস। যেহেতু উভয় সিস্টেম পাওয়ার লস সমান ধরছি আমরা আগেই, সেহেতু আমরা লিখবো এটা ডিসি থ্রি ওয়ার সিস্টেম পাওয়ার লস সমান সমান ডিসি টু ওয়ার সিস্টেম পাওয়ার লস। এখন উভয় পাশে কাটাছাড়া করার পরে থাকে আমাদের আর1 বাই আর2 সমান সমান 4 থাকে। তাহলে আমরা যদি প্রস্থচ্ছেদ চিন্তা করি, তারা প্রস্থচ্ছেদের সাথে রেজিস্ট্যান্স ব্যস্তানুপাতিক, তাহলে আমরা লিখবো এখানে a1 বাই a2 লিখলে এটা উল্টা দিতে হবে, যেকোনো এক পাশে উল্টালি হবে। তাহলে আমরা যদি a1 বাই a2 লিখি, এটা উল্টা হবে 1/4, যেহেতু রেজিস্ট্যান্স প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক। এখানে আমরা বলে দিচ্ছি a1 এবং a2 যথাক্রমে ডিসি তিন তার এবং ডিসি দুই তার পদ্ধতিতে পরিবাহী প্রস্থচ্ছেদ। নিউট্রাল তারের প্রস্থচ্ছেদ আউটার তারের অর্ধেক বিবেচনা করব বা করা হলো। তাহলে এখানে ছিল ডিসি থ্রি ওয়ার সিস্টেম, এখানে নিউট্রাল থাকবে অর্ধেক 2.5, নিউট্রালের জন্য 0.5 আসবে। তাহলে এখানে 2.5 এল, আর এখানে ডিসি টু আর, এখানে দুইটা তার টোয়াইস এল হবে, এখানে 0.5 আসবে না। এইটাই শুধুমাত্র নিউট্রালের জন্য 0.5 আসবে। এখানে অন ছিল, অনের সাথে আমরা এখানে বাড়তি গুণ করছি 2.5 এল, এটা গুণ করলাম। এখানে 4 ছিল, 4 এর সাথে গুণ করছি এখানে টোয়াইস এল, বাড়তি টোয়াইস এল গুণ করলাম। পরে আমরা ডান পাশে এল এল কাটার পরে এই 2.5 কে 8 দিয়ে ভাগ করলে পাই 0.31825। এখানে এইটা হচ্ছে ডিসি তিন তার আয়তন, আর এইটা হচ্ছে দুই তারের আয়তন। তাই লিখছি ডিসি তিন তার আয়তন বাই ডিসি দুই তার আয়তন সমান সমান 0.3125। অতএব ডিসি তিন তার প্রতিটি তামার আয়তন সমান সমান আসে 0.3125 ইন্টু ডিসি দুই তার পদ্ধতির তামার আয়তন। আমাদের এটাই প্রমাণ করতে হবে, এটা প্রমাণ করা হলো। যে শিক্ষার্থীবৃন্দ, আমরা আর একটা প্রবলেম দেখবো। এখানে বলছে সমদূরত্বে সমপরিমাণ পাওয়ার সমদক্ষতায় প্রেরণের ক্ষেত্রে ডিসি তিন তার এবং এসি তিন ফেজ চার তার তুলনা করতে হবে। এখানে ডিসি তিন তার আর এসি তিন ফেজ চার তার। এখানে ভোল্টেজ কন্ডিশন আছে, উভয় ক্ষেত্রে দুই পরিবাহীর মধ্যে সর্বোচ্চ ভোল্টেজ বিবেচনা করতে হবে। তাহলে আমরা প্রথমে আগে ডিসি তিন তার রাখি, তিন তার বিবেচনা করি, এর পাওয়ার লস বের করতে হবে। এটা পজিটিভ, নেগেটিভ, নিউট্রাল, আর সর্বোচ্চ ভোল্টেজ বলছে পরিবাহীর মধ্যে, দুই পরিবাহীর মধ্যে। তাহলে ভিএম হবে পজিটিভ টু নেগেটিভ, নিউট্রালের মধ্যে না। এই ভোল্টেজ হবে ভিএম পজিটিভ টু নেগেটিভ, কারণ কন্ডিশন বলা আছে দুই পরিবাহীর মধ্যে সর্বোচ্চ ভোল্টেজ বিবেচনা করতে হবে।
সেটা লিখছি আমরা ভিএম লিখলাম, প্রেরিত পাওয়ার পি, আরান প্রতিটি পরিবাহী রোধ, লাইন কারেন্ট I1 ধরছি, তাহলে এখানে আইএন হবে পি বাই ভিএম, অর্থাৎ এই আউটারে ভোল্টেজটা হবে ভিএম। লাইন কারেন্ট পেয়ে গেলাম। এখন লাইনের পাওয়ার লস 2I1² R1, এখানে নিউট্রালের কোনো পাওয়ার লস নাই, তাহলে 2I1² R1, আইন মান বসালাম, বসানোর পর পাই 2P² R1 বাই VM²। এটা হচ্ছে ডিসি 3 তার ওয়্যারের পাওয়ার লস। 1 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা এসি 3 ফেজ 4 ওয়্যার সিস্টেমের পাওয়ার লস বের করব। এখানে 3 ফেজ, একটা নিউট্রাল থাকবে 4 ওয়্যার যত, কিন্তু ভোল্টেজ থাকবে দুই তারের মধ্যে, অর্থাৎ দুটো ফেজের মধ্যে ভিএম কাজ করবে। আর এসিতে ভিএম কাজ না করে আরএমএস ভোল্টেজ কাজ করবে, এই জন্য ভিএম কে √3 ভাগ করছি। এটা পরিবাহী দ্বয়ের বা দুই ফেজের মধ্যকার ভোল্টেজ। এটা হচ্ছে লাইন ভোল্টেজ, এটা লিখছি আমি পরে, লাইন ভোল্টেজ, কারণ দুইটি ফেজের মধ্যে ভোল্টেজ হচ্ছে লাইন ভোল্টেজ ভিএম বাই √2। R2 হচ্ছে পরিবৃত্তটি রোধ ধরলাম, I2 লাইন কারেন্ট, cos θ লোড পাওয়ার ফ্যাক্টর। আমাদের এসিতে 3 ফেজ সিস্টেম পি বাই √3 ভিএল cos θ, লাইন কারেন্ট বের করার সূত্র। এখানে আমাদের ভিএল এর মান আছে ভিএম বাই √2, বসানোর পর √2 উপরে চলে গেছে, আর ভিএম থাকছে নিচে, তাহলে আমরা ফাইনালি পাই I2 সমান সমান √2 পি বাই √3 ভিএম cos θ। এখন লাইনের পাওয়ার অপচয় 3I2² R2, I2 মান বসালাম, স্কোয়ার করলাম, পরে ফাইনালি পাই 2P² R2 বাই VM² cos² θ। এটা হচ্ছে এই সিস্টেমের পাওয়ার লস। এখন আমরা বলছি উভয় পদ্ধতিতে লাইনের পাওয়ার লস সমান, সেহেতু দুটো পাওয়ার লস সমান দেখালাম। সমান দেখানোর পরে আমরা লাস্টে পাই R1 বাই R2 1 বাই cos² θ। cos θ কে যদি আমরা 1 ধরি, আর আমরা জানি রেজিস্ট্যান্সের সাথে রেজিস্ট্যান্স ক্রস সেকশনের ব্যস্তানুপাতিক, তাহলে এখানে A1 ছিল, R1 ছিল, এখন A2 লিখলাম, এই পাশে ঠিক রাখছি, তাহলে এটা উল্টাইছি, A2 বাই A1 সমান 1 বাই cos² θ সমান 1, cos θ কে 1 ধরলাম। তাহলে আমরা রেখে দিছি A1 এবং A2 যথাক্রমে ডিসি এবং এসি পদ্ধতিতে পরিবাহী প্রস্থচ্ছেদ। এখন আমাদের প্রস্তুতের সাথে দৈর্ঘ্য গুণ করতে হবে। এখানে 3 তার 3 ফেজ 4 ওয়্যার নিউট্রালের জন্য 0.5 আসবে, এটা ডিসি 3 ওয়্যার নিউট্রালের জন্য 0.5 ধরছি, তাহলে এইটা বাম পাশে যা গুণ করছে এই পাশে তাই গুণ করছি, 3.5 L 2.5 L ভাগ করার পর লাস্টে পাই 1.4। বলে দিচ্ছি নিউট্রাল তারে প্রসেসের আউটার তারে অর্ধেক বিবেচনা করা হলো। তাহলে এইটা উপরটা হচ্ছে এসি 3 ফেজ 4 তারের আয়তন, আর নিচে হচ্ছে ডিসি 3 তার পদ্ধতির আয়তন, সেটাই লেখা হয়েছে এসি 3 ফেজ 4 তার আয়তন বাই ডিসি 3 তার পদ্ধতির আয়তন সমান 1.4। তাহলে আমরা যদি লিখতে পারি লাস্টে এসি 3 ফেজ 4 তার পদ্ধতির পরিবাহী আয়তন সমান 1.4 ইন্টু ডিসি 3 তার পদ্ধতির পরিবাহীর আয়তন। অর্থাৎ দেখা যাচ্ছে যে ডিসি 3 তার অপেক্ষা এসি 3 ফেজ 4 তারে পদ্ধতিতে 140% তার লাগে, অর্থাৎ এসি সিস্টেমে তার বেশি লাগবে ডিসির তুলনায়, যদি ওই কন্ডিশন ঠিক থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা পাওয়ার ফ্যাক্টর নিয়ে একটা আলোচনা করব। ক্যাপাসিটরের সাথে পাওয়ার ফ্যাক্টর উন্নতকরণের পদ্ধতি নিয়ে আলোচনা করব। এই জন্য আমার হেডলাইন হচ্ছে পাওয়ার ফ্যাক্টর উন্নতকরণের ক্ষেত্রে ক্যাপাসিটরের মান নির্ণয় করব, সেটা বের করব। এখানে আমরা একটা পাওয়ার ত্রিভুজ দিচ্ছি। প্রথমে পাওয়ার ত্রিভুজ ছিল ও এ বি, পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল ছিল φ1, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর ছিল cos φ1। ওই হচ্ছে কিলোওয়াট ব্যাকটিভ পাওয়ার, আর ওবি হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার বা কেবি1, আর এবি হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। পরবর্তীতে ক্যাপাসিটরের সাহায্যে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার পরে এই অ্যাঙ্গেল কমে গেছে, সেই অ্যাঙ্গেল হচ্ছে φ2। যখন আমি φ2 হবে তখন অ্যাক্টিভ পাওয়ার ঠিক থাকবে, অ্যাপারেন্ট পাওয়ার চেঞ্জ হয়ে কেবি2 হচ্ছে, আর রিঅ্যাক্টিভ পাওয়ার আগে ছিল এবি, এখন হচ্ছে এসি কেবিআর2, এইটা চেঞ্জ হবে। যখন আমরা ক্যাপাসিটর সংযোগ করব তখন সিস্টেমে এই পরিবর্তন আসবে। তাহলে ফাইনালি আমাদের অ্যাপারেন্ট পাওয়ার চেঞ্জ হবে আর রিঅ্যাক্টিভ পাওয়ার চেঞ্জ হবে,
আর অ্যাঙ্গেল চেঞ্জ হবে, যার ফলে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ হবে। শুধুমাত্র অ্যাক্টিভ পাওয়ার বা কিলোওয়াট কোনো চেঞ্জ হবে না। এটা আমি লিখে দিচ্ছি। ওই হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, এটা আগের যখন ইমপ্রুভ হওয়ার আগে। ওভি হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, কেভি অন ধরছি। এবি হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, কেভি আর অন। এটা হচ্ছে ক্যাপাসিটর সংযোগের আগে। যখন আমি পাওয়ার ফ্যাক্টর উন্নত করব, তারপরে হচ্ছে ওসি থাকবে, অ্যাপারেন্ট পাওয়ার কেভি টু, এসি হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার কেভি টু, কেভি আর টু। তাহলে এখানে আমাদের লিডিং কেভিআর সাপ্লাই করতে হবে। এটা হচ্ছে ক্যাপাসিটরের সাহায্যে সরাসরি লিডিং কেভিআর বিসি পরিমাণ সাপ্লাই দিতে হবে। সেটা দেখছি, লিডিং কেভিআর সাপ্লাইড বাই ক্যাপাসিটর অর ক্যাপাসিটর ব্যাংক। এটা বিসি। বিসি হচ্ছে এবি মাইনাস এসি। চিত্র থেকে দেখা যাচ্ছে যে বিসি হলো এইটুক সাপ্লাই দিলে লাস্টে আমার এসি থাকবে। তাহলে আগে ছিল এবি, এখন সাপ্লাই দিতে হবে বিসি, উল্টা দিক, তাহলে থাকবে এসি। তাহলে বিসি পরিমাণ সাপ্লাই দিতে হবে, তাহলে বিসি হবে এবি মাইনাস এসি। আমরা এবি লিখলাম কেভি আর অন, এটা চিত্র দেখা যাচ্ছে। এবি হচ্ছে কেভি আর অন, আর এসি হচ্ছে কেভি আর টু। আমরা বোঝার সুবিধার্থে চিত্রটা আবার এই পাশে নিয়ে আসলাম। এখন আমরা পাওয়ার ত্রিভুজ থেকে 10 কেভি আর অন বের করবো। তা আমরা জানি 10 ফাই হলো লম্ব বাই ভূমি। তাহলে 10 ফাই অন আশেপাশে, লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে ওয়ে। এবি হচ্ছে কেভি আর অন আর ভূমি হচ্ছে কিলোওয়াট বা পি। তাহলে আমরা পাই 10 ফাই অন সমান সমান পাই কেভি আর অন বাই পি। এখান থেকে কেভি আর অন পাই পি ইন্টু 10 ফাই অন। অনুরূপ ভাবে কেভি আর টু পাই পি ইন্টু 10 ফাই টু। এখন আমরা এখানে কেভি আর ওয়ান মাইনাস কেভি আর টু জায়গায় মান বসাইছি, পি 10 ফাই ওয়ান মাইনাস পি 10 ফাই টু, পি কমন নিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের লিডিং কেভিআর, কত কেভিআর লাগবে সেটা বের করতে হবে আগে। একটা নোট দিছি, এক ফেজের ক্ষেত্রে শুধু ক্যাপাসিটর লিখতে হবে, আর 3 ফেজ সিস্টেমের ক্ষেত্রে ক্যাপাসিটর ব্যাংক শব্দটি ব্যবহার করতে হবে। এই যে ক্যাপাসিটর আর ক্যাপাসিটর ব্যাংক, সিঙ্গেল ফেজ থাকলে শুধু ক্যাপাসিটর লাগবো, আর 3 ফেজ থাকলে ক্যাপাসিটর ব্যাংক লাগবে। এখন আমরা সির মান বের করবো কেভিআর থেকে। আমরা একটু ইকুয়েশন দেখি। চার্জিং কারেন্ট আই ছিল ভি বাই এক্স সি, আবার এক্স ছিল 1/ওমেগা সি। এটা উল্টে যায়, লাস্টে থাকছে ভি ওমেগা সি। তাহলে আইসি আমরা সরাসরি ভি ওমেগা সি দিয়ে বের করতে পারি। কেভিআর হচ্ছে ভিআই বাই 1000, তাহলে ভি আইসি বাই 1000, এটা কেভিআর পেলাম। এখানে আইসি মান পরে বসাইছি ভি ওমেগা সি, তো লাস্টে আসে ভি স্কয়ার ওমেগা সি। তাহলে আমরা সরাসরি কেভিআর এর সূত্র লিখতে পারি ভি স্কয়ার ওমেগা সি বাই 1000। এখান থেকে আমরা সি সমান বের করতে পারি কেভিআর ধরুন 1000 বাই ভি স্কয়ার ওমেগা। তাহলে আমরা যদি কেভিআর বের করতে পারি, লিডিং কেভিআর, আর ভোল্টেজ ওমেগা জানা থাকে, তাহলে আমরা ক্যাপাসিটর মান কত হবে সেই সি বের করার সূত্র এইটা। সিঙ্গেল ফেজ হলে এটা সরাসরি সূত্র, আর 3 ফেজ হলে একটু চেঞ্জ করতে হবে। 3 ফেজ হলে সি হবে কেভিআর পার ফেজ। এখানে শুধু কেভিআর না, কেভিআর পার ফেজ লিখতে হবে। এই 1000 ঠিক আছে, আর এখানে ভির জায়গায় ভিপি স্কয়ার ফেজ ভোল্টেজ আনতে হবে, এইটুকু চেঞ্জ করতে হবে 3 ফেজের ক্ষেত্রে। এতটা কেভিআর পার ফেজ হবে, টোটাল কেভিআর কে 3 দিয়ে ভাগ করতে হবে। আগে টোটাল কেভিআর বের করবো, পরে আমরা 3 দিয়ে ভাগ করবো, তাহলে কেভিআর পার ফেজ পেয়ে যাবো। ভিপি হচ্ছে ফেজ ভোল্টেজ, আর ওমেগা হচ্ছে টোয়াইস পাই এফ, এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা ফাইনালি বলতে পারি এই যে 1 2 3 উপরোক্ত সমীকরণগুলোর সাহায্যে যে কোনো মানে পাওয়ার ফ্যাক্টর উন্নতিকরণের জন্য স্ট্যাটিক ক্যাপাসিটর সির মান অতি সহজেই আমরা বের করতে পারি। 3 ফেজের ক্ষেত্রে ক্যাপাসিটর ব্যাংকিং 2 ধরনের হয়। স্টার ব্যাংকিং, এটা স্টার চিত্র দেখানো আছে, 3টে ক্যাপাসিটর স্টোর দেওয়া আছে, স্টার কানেক্টেড, আর এটা হচ্ছে ডেল্টা কানেক্টেড। এখন একটা নোট আছে যে সাধারণত ক্যাপাসিটর ব্যাংকিং ডেল্টাতে করা হয়। স্টার ব্যাংকিং করলে একই লোডে একই মানে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করার ক্ষেত্রে প্রতি ফেজে ডেল্টা ব্যাংকিং এর তুলনায় 3 গুণ মানের ক্যাপাসিটর লাগে। এই জন্য স্টার ব্যাংকিং করা হয় না। আমরা পরবর্তীতে এইটা প্রমাণ করব। আমরা আগে প্রমাণ করি নেই, এখানে শুধু ভাষাটা লিখছি। এখন আজকে স্লাইড এই যে লাইভ ক্লাস আমরা এটা প্রমাণ করব। এই জন্য আজকে প্রমাণ হচ্ছে নতুন প্রমাণ।
প্রমাণ করো যে থ্রি ফেজ সিস্টেমের ক্যাপাসিটরে ব্যাংকিং এর ক্ষেত্রে ডেল্টা ব্যাংকিং এর তুলনায় স্টার ব্যাংকিং এ প্রতি ফেজে 3 গুণ মানের ক্যাপাসিটর লাগে। এটা আমরা আজকে ম্যাথমেটিক্যালি প্রমাণ করব। প্রমাণ, থ্রি ফেজ সিস্টেমের ক্ষেত্রে ক্যাপাসিটর ব্যাংকিং এ প্রতি ফেজের ক্যাপাসিটরের মান নির্ণয়ের যে সূত্র আমরা জানি, পি সমান কেভিআর পার ফেজ ইন্টু 1000 বাই ভিপি স্কয়ার ওমেগা। কিছুক্ষণ আগে আমরা সূত্র দেখলাম, এই সূত্রটা দেখলাম। মনে করি ডেল্টা ব্যাংকিং এর প্রতি ফেজের ক্যাপাসিটর মান সি1। যদি ডেল্টা ব্যাংকিং হয় তাহলে প্রতি ফেজের ক্যাপাসিটর মান সি1 ধরলাম। অতএব এখানে সি জায়গা সি1 বসালাম, কেভিআর পার ফেজ 1000 ভিপি স্কয়ার ওমেগা। এখন ডেল্টা কানেকশনের ক্ষেত্রে আমরা জানি ভিপি সমান ভিএল, ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ সমান। অতএব আমরা ভিপি জায়গা ভিএল বসালাম, তাহলে আমরা সি1 পাই কেভিআর বাই কেভিআর পার ফেজ 1000 বাই ভিএল স্কয়ার ওমেগা। এটা সমীকরণ 1। অর্থাৎ ডেল্টা সিস্টেমে প্রতি ফেজের ক্যাপাসিটর সি1 এর মান এই সূত্র দিয়ে বের করব। এখন আমরা দেখবো স্টারের প্রতি ফেজের ক্যাপাসিটর কত লাগে। একই মানের পাওয়ার ফ্যাক্টর উন্নতকরণের ক্ষেত্রে স্টার ব্যাংকিং এর প্রতি ফেজের ক্যাপাসিটর মান সিটি হলে সিটি সূত্র হবে কেভিআর পার ফেজ 1000 বাই ভিপি স্কয়ার ওমেগা। এখন স্টার কানেকশনের ক্ষেত্রে ভিপি সমান ভিএল ভাগ √3, তাহলে ভিএভি জায়গা ভিএল ভাগ √3 বসাইতে হবে। এখানে চেঞ্জ হবে, শুধু এখানে চেঞ্জ করতে হবে। অর্থাৎ সিটি সমান কেভিআর পার ফেজ 1000, এখানে ভিপি জায়গা ভিএল বাই √3 আবার স্কয়ার ওমেগা। এরপরে আমরা এই পাশে √3 নিচে আছে, স্কয়ার করলে 3 আসবে, এই 3 উপরে চলে গেছে। কেভিআর পার ফেজ 1000 এর ভিএল স্কয়ার ওমেগা। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ দেখছি, এই 3 বাদ দিয়ে বাকি যে টার্মটা থাকে এই টার্মটা সি1 এর সমান। 1 নম্বর সমীকরণটা দেখা যায় এটা সি1 এর সমান হয়েছে। অতএব সি2 সমান লিখতে পারি 3 ইন্টু সি1, তাই লিখে দিচ্ছি। কারণ এইটুক হলো 3 বাদ দিয়ে বাকিটা হচ্ছে সি1 এর সমান, আমরা আগেই সমীকরণ দেখেছি। তাহলে আমরা সি2 সমান পাই 3 সি1, সমীকরণ 2। এখন আমরা ভাষা লিখবো, সমীকরণ 2 থেকে দেখা যাচ্ছে যে থ্রি ফেজ সিস্টেমের একই মানে পাওয়ার ফ্যাক্টর উন্নতকরণের ক্ষেত্রে স্টার ব্যাংকিং এর প্রতি ফেজে ডেল্টা ব্যাংকিং এর প্রতি ফেজের তুলনায় 3 গুণ মানের ক্যাপাসিটর দরকার। যেটা আমরা ভাষায় বলেছিলাম, আজকে আমরা ম্যাথমেটিক্যালি প্রমাণ করলাম। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে। এই জন্য থ্রি ফেজ সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর উন্নতকরণের কাজে ক্যাপাসিটর ব্যাংকিং এর ক্ষেত্রে স্টার ব্যাংকিং এর পরিবর্তে ডেল্টা ব্যাংকিং ব্যবহার করা হয়। অর্থাৎ স্টার ব্যাংকিং করা হয় না, ডেল্টা ব্যাংকিং সচরাচর করা হয়। এটা কেন করা হয় এইটার বিস্তারিত আজকে আলোচনা করা হলো। এখন আমরা এ ধরনের একটা সমস্যা দেখব। সমস্যা, 3 ফেজ 50 হার্টজ 400 ভোল্ট সরবরাহ থেকে একটি কারখানা 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে 200 কিলোওয়াট পাওয়ার গ্রহণ করে। স্টার ব্যাংকিং ব্যবহার করে পাওয়ার ফ্যাক্টর মান একক উন্নত করতে প্রতি ফেজের কত মানের ক্যাপাসিটর প্রয়োজন। এটা অঙ্কের খাতিরে স্টার ব্যাংকিং করছে, আমরা স্টার ব্যাংকিং করে দেখবো যে প্রতি ফেজে কত মানের ক্যাপাসিটর দরকার। এখানে পাওয়ার দেওয়া আছে আমাদের, ই দেওয়া আছে 200 কিলোওয়াট, কস ফাই দেওয়া আছে, প্রথম পাওয়ার ফ্যাক্টর φ1 হবে 0.8 ল্যাগিং। এখান থেকে আমরা সরাসরি 10 φ1 বের করলাম ক্যালকুলেটরের সাহায্যে 0.75। এটা আমরা সরাসরি ক্যালকুলেটর ব্যবহার করতে পারি। পরবর্তীতে পাওয়ার ফ্যাক্টর করবে এককে, মানে 1, তাহলে cos φ2 হচ্ছে 1। এখান থেকে আমরা 10 φ2 পাই 0। অর্থাৎ আগে পাওয়ার ফ্যাক্টর ছিল 0.8, এখন পাওয়ার ফ্যাক্টর 1। সেখান থেকে আমরা 10 φ1 আর 10 φ2 বের করলাম। আর পাওয়ার দেওয়া আছে অ্যাক্টিভ পাওয়ার 200 কিলোওয়াট, 200 কিলোওয়াট। আর বলা আছে স্টার ব্যাংকিং হলে ভিএল বলা 400 ভোল্ট, ভিপি হবে ভিএল বাই √3। এটা আমরা 400 বাই √3 এইটা এভাবে রাখলাম। ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50 হার্টজ। তাহলে আমাদের সি বের করতে হলে আগে কেভিআর বের করতে হবে। যদি স্ট্যাটিক ক্যাপাসিটর ব্যবহার করছি আমরা, লিডিং কেভিআর সাপ্লাইড বাই ক্যাপাসিটর ব্যাংক, যেহেতু 3 ফেজ এখন সরাসরি ক্যাপাসিটর ব্যাংক লিখছি। পি 10 φ1 - 10 φ2। এখানে শিক্ষার্থীবৃন্দ, এখানে কেভিআর হবে না ভার হবে, এটা নির্ভর করবে পির একক কার কি আছে। পি যদি কিলোওয়াটে থাকে
তাহলে আমরা কেভিআর লিখতে পারবো সরাসরি। আর পি যদি ওয়াটে থাকে তাহলে এখানে ভার লিখতে হবে। সুতরাং এই পির এককের উপরে এখানে এটা নির্ভর করবে। তাহলে পি যেহেতু কিলোওয়াটে দেওয়া আছে এই জন্য কেভিআর লিখলাম। আবার বলছি পি যদি ভার থাকতো বা পি যদি ওয়াটে থাকতো তাহলে ভার লাগতাম। সুতরাং পি এককের সাথে এটা মিলাইতে হবে। তা আমাদের লিডিং কেভিআর সাপ্লাইড বাই ক্যাপাসিটর ব্যাংক বলছি পি 10/1 মাইনাস 10/2। এখন পি মান বসালাম 10/1.75 10/2 0, এটা পাই আমরা 150। এটা টোটাল কেভিআর সাপ্লাইড বাই ক্যাপাসিটর ব্যাংক। এখন যেহেতু 3 ফেজ পার ফেজে বের করতে হবে তাহলে 3 দিয়ে ভাগ করলাম 50, অর্থাৎ প্রতি ফেজে 50 কেভিআর লাগবে। এখন আমাদের প্রতি ফেজে ক্যাপাসিটর বের করার সূত্র সি সমান কেভিআর পার ফেজ ইনটু 1000/ভিপি স্কয়ার, ওমেগা মানে টুয়াইস পাই এফ, আর ভিপি মানে 400/√3 এটা স্কয়ার। এটা √3 উপরে গেছে 3 চলে গেছে, গুণ করার পরে 400 স্কয়ার দিলাম, বাকি সে ঠিক রাখলাম। এটা গুণ ভাগ করার পর আসে 2.98 ইন্টু 10⁻³ ফ্যারাড। এখন যেহেতু ক্যাপাসিটর এখানে রাখলে চলবে, উত্তর এখানে হবে। তো যেহেতু ক্যাপাসিটর সচরাচর মাইক্রোফ্যারাডে থাকে এই জন্য মাইক্রোফ্যারাড করে জন্য আমরা একটু বাড়তি কাজ করলাম। এখানে 10⁻6 দিয়ে গুণ করে এখানে মাইক্রোফ্যারাড লিখলাম। মাইক্রো মানে 10⁻6 -6, এই +6 -6 ঠিক এক রাখার জন্য আমরা মাইক্রোফ্যারাড করলাম, অর্থাৎ 10⁻6 দিয়ে গুণ করে আমরা মাইক্রোফ্যারাড লিখলাম। তাহলে পরবর্তীতে থাকে 2.984 ইন্টু 10⁻³ মাইক্রোফ্যারাড, আর এটা পাওয়ার উঠিতে থাকলে 2984 মাইক্রোফ্যারাড। এটাই আনসার। অর্থাৎ প্রতি ফেজে স্টার ব্যাংকিং হলে এত মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর লাগাইলে আমাদের পাওয়ার ফ্যাক্টর মান 1 এ উন্নীত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে লাইভ ক্লাস শেষে হোমওয়ার্ক থাকছে 1 নম্বর প্রশ্ন থাকছে নিম্নমানের পাওয়ার ফ্যাক্টরের অসুবিধাসমূহ লেখো। 2 নম্বর প্রশ্ন কি কি উপায়ে পাওয়ার ফ্যাক্টর মান উন্নত করা যায়। 3 নম্বর প্রশ্ন থাকছে পাওয়ার ফ্যাক্টর মান উন্নতকরণের ক্ষেত্রে স্ট্যাটিক ক্যাপাসিটর ব্যবহারের সুবিধা এবং অসুবিধা লেখো। 4 নম্বর প্রশ্ন একটা তুলনা দিচ্ছি আমি, পরিধি ও আর্তের মধ্যে সর্বোচ্চ সমান ভোল্টেজ বিবেচনা করে ডিসি 3 তারের সাথে এসি 3 ফেজ 4 তার পরিবাহী আয়তনের তুলনা করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী লাইভ ক্লাসে আমরা যেসব বিষয়ে আলোচনা করব চ্যাপ্টার 13 থেকে এটা আরো বিস্তারিত আলোচনা করব। সেই টপিকগুলো হচ্ছে সিঙ্গেল ফেজ ওভারহেড লাইনের ইন্ডাকট্যান্স এর সমীকরণ প্রতিপাদন নিয়ে আলোচনা করব। 2 নম্বর থাকবে 3 ফেজ ওভারহেড লাইনের ইন্ডাকট্যান্স এর সমীকরণ প্রতিপাদন। 3 নম্বর হচ্ছে জিএমআর বা সেলফ জিএমডি বা মিউচুয়াল জিএমডি সম্পর্কে ধারণা দেবো বিস্তারিত। 4 থাকবে সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ ওভারহেড লাইনের ইন্ডাকট্যান্স সম্পর্কিত সমস্যাবলীর সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী লাইভ ক্লাসে তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একান্তই কাম্য। মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।